আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কার বিরোধী ও ইতিহাসে দায়ভার থাকা দলের সাথে জোট করবে না এনসিপি, রাজশাহীতে নাহিদ ইসলাম। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ড্যাফোডিলের শিক্ষার্থীদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। 6 সদস্যের তদন্ত কমিটি গঠন। রংপুরে মাকে হত্যা দায়ে ছেলের মৃত্যুদণ্ড। খুলনায় জোড়া খুনের মামলায় 7 জনের ফাঁসির আদেশ। এবং আফগান যুবাদের 5 রানে হারিয়ে 1-0 এগিয়ে গেল বাংলাদেশের তরুণরা। 18 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সরকারের বিপক্ষে বা ইতিহাসে সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নাহিদ বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, তবে সেখানে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আদেশ স্বাক্ষর করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে বিভাগীয় এমপি প্রার্থীদের সাক্ষাৎকার নেয় জাতীয় নাগরিক পার্টি। এ সময় জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়া, জুলাই সনদে স্বাক্ষর করা এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এখনো কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপি। জোটে যাওয়ার সিদ্ধান্ত একটি নীতিগত জায়গা থেকে আসবে। যদি সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। কারণ আমরা একটি নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে, আমরাও নিজেদের স্বাতন্ত্র্য নিয়েই দাঁড়াতে চাই। গণভোটে নোট অব ডিসেন্ট থাকলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে না বলেও জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা সাংবিধানিক আদেশের কথা বলছি, আমরা আজকে যেটা বাস্তবায়ন করবে আমরা সেই বিষয়গুলো দেখতে পারবো এবং সরকারের জায়গা থেকে যখন সেই বিষয়গুলো নিশ্চিত করা হবে, সেই মাত্রই আমরা জুলাই জাতীয় সনদ, সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্বাক্ষর করব। নাহিদ বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করারও চেষ্টা চলছে। শাপলা না দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিবাদী যারা রয়েছে, যারা পতিত শক্তি রয়েছে, তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে। নির্বাচনকে ঘিরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সবকিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তারা সংসদ টিকাতে পারবে না, সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা, সেই আস্থা দিয়ে তাদের পাবে। একটি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করে দলকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির এই শীর্ষ নেতা। ইয়াসিন রানা, এটিএন বাংলা। সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাড়িতে আগুন ও ভবন ভাঙচুর লুটপাটের ঘটনায় সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ তুলেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। দুপুরে সাভারের ড্যাফোডিল ক্যাম্পাসে প্রফেসর আমিনুল ইসলাম হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম.এ. কবির এই অভিযোগ করেন। উপাচার্য জানান, তার নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে। রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় ঘোষণা করেন। আসামি জামিল মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের মৃত জামিলা বেগমের একমাত্র ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামিল মিয়ার স্ত্রী কাকুলি খাতুনের সঙ্গে তার মা জামিলা বেগমের পারিবারিক কলহ চলছিল। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে কাকুলি খাতুন বাবার বাড়িতে চলে গেলে জামিল মায়ের ওপর ক্ষুব্ধ হন। পরে 2022 সালের 19 আগস্ট রাতে খাবার খেয়ে মা ছেলে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে জামিল ঘুমন্ত মাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই শামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায়
হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রামে মালবাহী একটি ট্রেনের সাথে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়, ট্রাকটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনের ইঞ্জিনে সজোরে আঘাত করে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায়। পুলিশ জানিয়েছে, লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কন্টেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়, তাই যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। সিরাজগঞ্জ জেলা কারাগারে আহমদ মোস্তফা খান বাচ্চু নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। সকালে সিরাজগঞ্জ 250 শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। সিরাজগঞ্জ জেল সুপার ASM কামরুল হুদা জানান, সকাল 9:30টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী মৃতের সুরতলহার রিপোর্ট ও ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এর আগে গত 24 এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যাসহ 4টি মামলায় আদালতের নির্দেশে তিনি কারাগারে ছিলেন। রাঙ্গামাটির দুর্গম ছোট হরিণা এলাকায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি। রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিবের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে বিভিন্ন পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু ও শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া 3টি মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষদের বাড়িঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদি, হরিণা মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমান এবং সহকারী পরিচালক কোয়ার্টার মাস্টার মাসুদ রানা। আগামী নির্বাচন কঠিন হবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর শরফত আলী সবু বলেছেন, ঐক্যবদ্ধ না থাকলে কারোই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। মনোনয়ন যাকেই দেওয়া হোক, সবাইকে ধানের শীষের পক্ষ থেকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রীনগরে যুবদলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও পথসভা শেষে তিনি এসব কথা বলেন। শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনুসহ অন্যান্য নেতাকর্মীরা। কুষ্টিয়ার ছেড়িয়ার লালনের আখড়াবাড়িতে 2 তিথিতে উৎসবের আড়ালে প্রকাশ্যে চলে মাদক সেবন ও ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ গাঁজা সেবন ও বেচাকেনা হলেও ব্যবস্থা নেওয়া হয় না। উল্টো খবর সংগ্রহ করতে গেলে ছদ্মবেশী বাউল সাধুদের হামলার শিকার হন সাংবাদিকরা। প্রকৃত লালন ভক্তদের দাবি, বাউল সম্রাট লালন শাহর ধর্ম ছিল মানব কল্যাণ। বাউল সেজে আখড়াবাড়িতে গাঁজাখোররা ঢুকে লালনের ভাবাদর্শে আঘাত ও ছেড়িয়ার ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন প্রকৃত বাউলরা। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। প্রতি বছর 2টি আলাদা তিথিতে কুমারখালীর চাপড়া ইউনিয়নের সেউরিয়ায় বাউল সম্রাট লালনের আখড়াবাড়িতে সরকারিভাবে নানা আয়োজন করা হয়। দোল পূর্ণিমা ও জন্মদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভক্তরা। লালন প্রেমে মুগ্ধ বাউল সাধুরা দেশের নানা প্রান্ত, এমনকি বিদেশ থেকেও আসেন এখানে। লালনের জীবন কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি মরমী কবির আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এসব আয়োজন। কিন্তু দিন দিন সেউরিয়ার এই আখড়াবাড়ি পরিণত হয়েছে ছদ্মবেশী বাউল ও ভক্তদের মাদক সেবনের আখড়ায়। সরকার ও প্রশাসনের নাকের ডগায় চলছে নিষিদ্ধ গাঁজা সেবন ও বেচাকেনা। এরা যারা শিব সাধন করিয়া থাকে তারা খাইছে গাঁজা, তারাই বর্তমান গাঁজা খায়। লালন কোনদিন গাঁজা খাইছে না,
এবং নিষেধ করছে। তার এক ভক্ত ছিল গাঁজা খাইতো, বুঝছেন, তাকে সে আস্তানা থেকে ভার করে দিছে। আক্রাবাড়ি ও মূল মঞ্চের আশেপাশে প্রকাশ্যে চলে নেশা জাতীয় বিভিন্ন মাদকের ব্যবহার। প্রকৃত বাউল ও লালন ভক্তদের অভিযোগ, সাধু বাউলের নামে মাদক সেবীরা ঢুকে পড়েছে আক্রাবাড়িতে। হাজির ধানের ভিতরে বহুত কিছু নিষেধাজ্ঞা, কিন্তু আমরা বলতে পারিনি। বলতে গেলে আইন বলতে সাজিদ ধামের ভিতরে সরকারি আইনে মাছ দিচ্ছে, তাই না, সাজিদ ধর্ম, কিন্তু ত্যাগ যত ত্যাগ করা যায়। দয়া করে আপনারা যে সিদ্ধিরা যেতে এখান থেকে যেতে একটু চাপাইয়ে যেতে একটু অন্য জায়গায় যদি দেন, তাহলে আমার মনে হয় পরিবেশটা খুব সুন্দর হয়। এবছর তিরোধান দিবস উপলক্ষে প্রকাশ্যে মাদক সেবনের খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন স্থানীয় এক সাংবাদিক। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি কুষ্টিয়ার ডিসি, তবে টেলিফোনে কথা বলেন কুমারখালী থানার ওসি। লালনের উৎসব চলেছে, তখন তো অসংখ্য মানুষ, এর ভিতরে সব ধরনের মানুষ ছিল, গাদা যা বলতেন এরাও ছিল। ওই সময় এখানে আমাদের কোনো কিছু করার ছিল না। লালনের জীবনাদর্শ হল মানবতার প্রচার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের একতা, আত্ম অনুসন্ধান এবং ধর্মীয় ও সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সহজ সরল জীবনযাপন। তিনি ছিলেন একজন মরমী কবি ও দার্শনিক, যিনি তার গানের মাধ্যমে এই আদর্শগুলো প্রচার করেছেন। কিন্তু নানা উৎসবের নামে ছদ্মবেশী সাধু বাউলদের অপকর্মে প্রশ্নবিদ্ধ হচ্ছে সাইজির সম্মান, ম্লান হচ্ছে আক্রাবাড়ির ঐতিহ্য। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র তুহিন হত্যায় অভিযুক্ত সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে কুমিল্লা বুড়িচং উপজেলা সদরে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে গত 20 অক্টোবর রাতে পূর্ব শত্রুতার জেরে তুহিনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাইফুল ইসলাম বাবুর বিরুদ্ধে। পরে গোবিন্দপুর গ্রামের একটি ভবন থেকে তুহিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে সেখানেই তুহিনের মৃত্যু হয়। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দেওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন বক্তারা বলেন, লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করতে চাইলে ইউপিডিএ পরিকল্পিতভাবে বাধা দেয়। বক্তারা বলেন, ইউপিডিএফ এর কার্যক্রম নিষিদ্ধ না হলে পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। এই সময় তারা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল ধর্ষণ, গুম ও খুনের ঘটনার দ্রুত বিচার দাবি করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির। নড়াইলের কালিয়া উপজেলা বাবরা হাজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 9:30টার দিকে সুক্তগ্রাম বাজার থেকে বাড়ি ফেরার পথে সুক্তগ্রাম গোরস্থান এলাকায় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার 11টার দিকে তিনি মারা যান। নিহত মাসুদ রানার বাড়ি সুক্তগ্রামে। কালিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জামালপুরের নুরুন্দি রেলওয়ে স্টেশনে সব আন্তনগর ট্রেনে যাত্রাবিরতি ও স্টেশনে অবকাঠামোগত উন্নয়নের দাবিতে রেলপথ অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি প্রায় 1 ঘণ্টা আটকে রাখেন তারা। নরন্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করেন। এই সময় দাবি আদায় ইউনিয়নবাসীর সঙ্গে একতা জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার কাশীপুরের ঝরঝরিয়াতোড়া আসোনা মডেল মাদ্রাসা মাঠে দিনব্যাপী এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, দক্ষিণ জেলা যুব দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তসলিম উদ্দিন ও বরিশাল সদর উপজেলা যুব দলের সদস্য সচিব আলী হায়দার সহ আরও অনেকে। মেডিকেল ক্যাম্প ২,০০০-এরও অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা শেষে ওষুধ বিতরণ করা হয়। ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলার জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ ৩ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে ঝালকাঠি সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বঙ্গবন্ধু আওয়ামী লীগের আইনজীবী সদস্য মাহবুবুর রহমান তালুকদার। বৈষম্য নয়, সমতা চাই, এই স্লোগানকে সামনে রেখে প্রান্তিক পর্যায়ে কৃষক বান্ধব সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন জেলার ডিলার অ্যাসোসিয়েশন। দুপুরে জেলার প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। এই সময় বক্তারা বলেন, বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করে হলে কৃষকরা তাদের ন্যায্য মূল্য সার পাবে। বক্তব্য শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন নেতৃবৃন্দরা। গাইবান্ধা জেলা বিনিয়োগ ও ব্যবসা উন্নয়ন সহায়তা কমিটির ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক মনির হোসেন সহ আরও অনেকে। সভায় জেলার সম্ভাবনাময় পণ্য ও সেবা খাত চিহ্নিতকরণ, উদ্যোক্তা তৈরি, খাতসমূহে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘ 18 বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের অনূর্ধ্ব 19 দলের মধ্যকার 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ডাকওয়ার্থ অ্যান্ড লুইস পদ্ধতিতে আফগান যুবাদের 5 রানে হারিয়ে 1-0-তে এগিয়ে গেল বাংলাদেশের তরুণরা। এর আগে সকালে খেলা শুরুর আগেই মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরা দর্শকদের চোখে মুখে ছিল আনন্দ। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন পুরা গারমান। দীর্ঘদিন পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট আসর। এলাকাবাসীর আনন্দ যেন বাদ মানে না। জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সকল বয়সী দর্শক খেলা উপভোগ করতে ভিড় করেন মাঠে। কেউ জাতীয় পতাকা হাতে দলকে উৎসাহ দিচ্ছেন, আবার কেউ বন্ধু বান্ধব নিয়ে স্ট্যান্ডে বসে উপভোগ করছেন বাংলাদেশ আফগানিস্তানের অনূর্ধ্ব 19 দলের লড়াই। শহীদ চান্দু স্টেডিয়ামের পিচ, এই পিচটা অনেক ভালো এবং এটা বাউন্স পিচ, এবং আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে মিরপুর পিচের থেকে আমাদের স্টেডিয়ামের পিচটা অনেক ভালো মানের পিচ। 5 ম্যাচের এই সিরিজ দিয়ে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা সুযোগ পাচ্ছেন নিজেদের প্রতিভা বিকাশের। বগুড়ায় আন্তর্জাতিক মানের এই ম্যাচ আয়োজনে স্থানীয় ক্রীড়া মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে খেলা দেখতে আসা ক্রিকেট প্রেমীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এই শহর থেকে অনেক ভালো ক্রিকেটার জাতীয় দলে খেলছেন, অথচ দীর্ঘদিন পর বগুড়ায় আন্তর্জাতিক মানের কোনো ম্যাচ হচ্ছে। এতদিন বগুড়াবাসীকে বঞ্চিত করা হয়েছে। আমাদের যে এখান থেকে বগুড়াতে 4টে প্লেয়ার গেছে, শফিউল ইসলাম থেকে শুরু করে মুশফিকুর রহিম, তাওহিদ, তানজিদ তামিম, এরা প্রত্যেকে গেছে, কিন্তু এই বগুড়া মাঠে কোনো খেলা নাই। 5 ম্যাচ সিরিজের প্রথম 2টি ম্যাচ হবে বগুড়ায়, বাকি 3টি ম্যাচ হবে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে। পরাগানমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।